2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আসরে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। তাদের মধ্যে অন্যতম হলেন হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, জনতা উন্নয়ন পার্টির প্রধান। একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধনা করেছেন, পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কি বলছেন হুমায়ুন কবির, শুনুন। সমাধান অটোমেটিকলি হয়ে আছে। 58,20,000 বাদে সমস্ত নামের খসড়া তালিকা কোথাও পৌরসভায়, কোথাও পঞ্চায়েতে, কোথাও সরকারি বিভিন্ন দপ্তরের জায়গায় টাঙানো আছে। সেইটা অটোমেটিকলি জেনুইন ভোটার। এই 58,20,000 বাদ দিয়ে যে ভোটার, আর যেটা 18 বছর পুজবে যাদের 1/1/26-এ, তাদের যে নতুনভাবে যে বার্থ সার্টিফিকেট দিয়ে যে ফর্ম ফিল আপ হবে, সেই সংখ্যাটা যা দাঁড়াবে সেটা 14 ফেব্রুয়ারি তালিকা প্রকাশ হয়ে যাবে। কিন্তু সম্পূর্ণভাবে যেমন বলেছিল এসআর করব না, যেমন বলেছিল ওয়াকফ নিয়ে কেন্দ্র সরকারের অ্যামেন্ডমেন্ট মানব না, আবার বলেছিল যে আমি মুখ্যমন্ত্রী থাকতে আমি তোমাদের সব দেখে নেব। তারপরে আজকে কি করেছে, পিভি সেলিমকে রাতারাতি অর্ডার দিচ্ছে 7 দিনের সময় দিয়ে আলাদা একটা পোর্টাল চালু করে। এসব চালাকি নাকি ক্ষমতায় বসে? আপনি যেটা বলছেন যে সরকারি আধিকারিকরা নিজের ব্র্যান্ড মাফিক যাতে তৃণমূলকে ভোট দেয় ভয় দেখানোর জন্য এটা করছে, এর ভিত্তি কি? মানে আপনি কোন পরিপ্রেক্ষিতে বলছেন? পরিপ্রেক্ষিতে একটাই, ওনাদেরকে যখন বলছে আপনি কিসের বেসিসে কি ডকুমেন্টসের জন্য আপনি 400 লোককে হিয়ারিংয়ে ডাকছেন, আপনার হিয়ারিংয়ের আসল উদ্দেশ্য কি, তাকে কোন ডকুমেন্টস, আমি যদি জেনুইন না হই, আমার যদি 2002-এর কোনো ডকুমেন্টস না থাকে, আমাকে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হলো কেন? প্রথম প্রশ্ন। তাহলে দেওয়া হয়েছে, তাহলে আমি জেনুইন ভোটার, তাহলে সেটা ফিল আপ করে দিয়েছি। তারপরে খসড়া তালিকায় আমার নাম আছে, মানে আমি জেনুইন ভোটার। তারপরে তাকে কোন রিজিমে, কোন গ্রাউন্ডে তাকে আবার নোটিশ করছে, ওরা নিজেরাই স্বীকার করছে যেটা অটোমেটিক জেনারেটর হয়ে যাচ্ছে। কেন অটোমেটিক জেনারেটর হবে? কেন অটোমেটিক জেনারেটর হবে কেন? ভুলটা কার? রাজ্য সরকারের আধিকারিকদের। ভোটাররা কেন তার জন্য সাফারার হবে? ভোটাররা কেন চিন্তিত হবে? তার নামে যখন নোটিশ হচ্ছে, সেই গ্রামে যে যখন নোটিশ সার্ভ করছে, তারা তো চিন্তায় পড়ছে যে হঠাৎ আমার নাম তো সবই ঠিক আছে, আমি ফর্ম জমা দিয়েছি, আমি রিসিভ কপি আছে, আমার নাম খসড়ায় আছে, তাহলে আবার কেন আমাকে নোটিশ দেওয়া হচ্ছে? তখন আধিকারিকরা আমাকে বলছে আপনি এ নিয়ে কিছু করেন না, এটা আমাদের ডিপার্টমেন্টের ভুল, এরা জেনারেটর লোড করতে গিয়ে এই ফর্মুলা করেছে, তার জন্য এটা অটোমেটিকলি জেনারেটর হয়ে যাচ্ছে, নোটিশ সার্ভ হয়ে যাচ্ছে। এটা তো বাংলার মানুষের সঙ্গে এই ধরনের আচরণ কেন করবে রাজ্য সরকার, তার আধিকারিকরা কেন করবে? ঠিক আছে, অন্য বিষয় বলি। আপনার হ্যাঁ, দেখুন, সর্বভারতীয় সভাপতিকে আমি যা জানতাম, অল ইন্ডিয়া না রাজ্য পার্টি, সেটা ওনারা ভালো বলতে পারবেন। তিনি লোকসভার দলনেতা, ডায়মন্ড হাবড়ারের 3 বারের সাংসদ। তিনাকে আমরা যখন তৃণমূলে ছিলাম, তখন কোনো বিষয় নিয়ে একটা কি বলে, কোনো যোগাযোগ করলে বা মেসেজ দিলে কখনো কখনো 3 দিন পরে তার রিপ্লাই পাওয়া যেত, কখনো কখনো 7 দিন পরেও তার রিপ্লাই পাওয়া যেত না। আর ওটা ওনার ফোন এমন সিস্টেম করে রাখা হয় যে 3 দিনের মধ্যে ওই নোটিশটা যে আমি করেছি বা মেসেজটা করেছি, সেটার আর থাকতো না কোনো ডকুমেন্ট। আমরা নর্মাল ফোন ইউজ করি, সেই ফোনের মধ্যে একটা টিক চিহ্ন উঠে, কেউ যদি আমাকে একটা কৃষ্ণেন্দু আমাকে একটা হোয়াটসঅ্যাপ করলো, আমি এটাকে টিক চিহ্ন উঠে যাবে। কিন্তু ওনাদের ফোনে এমন সিস্টেম করা আছে, তুমি অ্যাকসেপ্ট করলেন না, দেখলেন কি দেখলেন না, এটা জানাই যায় না, বোঝাও যায়। হ্যাঁ, হলো, ওটা নিয়ে ছেড়ে দেন। আজকের দিনে মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক যারা সভাপতি, আমি যখন 2 বছর ধরে মমতা ব্যানার্জিকে আর অভিষেক ব্যানার্জিকে বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক 19শে জানুয়ারি 2024 কালীঘাটের বাড়িতে বলেছিলাম, মমতা ব্যানার্জি আমাকে বক্তৃতা দিতে দিয়েছিলেন। সেখানে জঙ্গিপুর আর বহরমপুর দুটো সাংগঠনিক জেলার প্রায় 250 জনকে নিয়ে কালীঘাটের বাড়িতে মিটিং হয়েছিল 19শে জানুয়ারি 2024। সেখানে প্রথমে বলতে দেওয়া হয়েছিল জাকিরকে,
জঙ্গিপুরের বিধায়ক, তারপরে বলতে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদের এমপি আবু তাহেরকে, তারপরে হরিয়ারপাড়ার এমএলএ নিয়ামতকে, সেখানে অপূর্ব সরকার সাংগঠনিক জেলা সভাপতি, তাকেও বলতে দেওয়া হয়নি। খলিলুর রহমান প্রেজেন্ট ছিল জঙ্গিপুর সাংগঠন, তাকেও বলতে দেওয়া হয়নি। এই তিনজনকে বলতে দেওয়ার পর মমতা ব্যানার্জি আমাকে বলতে দিয়েছিল, যে আমাকে বলতে। আমি যখন বলতে উঠেছি তখন আমি প্রথম প্রশ্ন রেখেছিলাম যে মুর্শিদাবাদ জেলাটায় দিদি যেভাবে পার্টিটা চলছে, আপনার পার্টির কোনো সাংগঠনিক কোনো সিস্টেম নাই, অর্থাৎ কোনো বুথ কমিটি নাই, কোনো ব্লক কমিটি নাই, সব হাওয়ায় ভেসে চলে। কেউ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, কেউ মমতা ব্যানার্জি জিন্দাবাদ, কেউ অপূর্ব সরকার জিন্দাবাদ, এই করে পার্টিটা চলছে। তো আমি যখন এই কথা বলি, সঙ্গে সঙ্গে আমার আগে বা আমাদের তিনজনের বক্তব্যের আগে আমাদের ফিয়াদ হাকিম বলেছিলেন, বক্সিদা বলেছিলেন, আর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন। তো আর তিনজন যখন বলতে উঠলো তখন কিন্তু তিনি বাধা দেননি। আমি যখন আসল জায়গাটাতে ঘা দিয়ে দিয়েছি তখন একবারে ডাইরেক্টলি আমাকে থ্রেট করা হয়েছিল যে আপনি একদম বাজে কথা বলবেন না, আপনি কিসের ভিত্তিতে বলছেন। আলাম দিদি বলেছিল অভিষেককে যে বলতে দে, ও বলছে বলতে দে, শোনার অভ্যাস কর, তারপরে উত্তর দিবি। কিন্তু ও কোনো মতে আমাকে বলতে দেবে না, বলছে আপনি বলছেন কেন এইসব কথা। বললাম এখানে ববি হাকিম বসে আছে, বক্সিদা আছে রাজ্য সভাপতি, আমি আপনাদের বলছি যে মুর্শিদাবাদ জেলায় কোন বুথ কমিটি আছে, কজন তার সংখ্যা, আর ব্লকের কটা কমিটি আছে, সেই কমিটির মাদারের কমিটিতে কে কে আছে, ইউথের কমিটিতে কে কে আছে, মহিলার কমিটিতে কে কে আছে, একটু যদি লিস্টটা যদি থেকে থাকে তাহলে আপনি দেখিয়ে দেন, আমাকে একটা কপি দেখতে পারি। তো দিদি কিন্তু আমার কথাটার গুরুত্ব বুঝেছিল, তখন বলেছিল যে ববি কী ব্যাপার, হুমায়ুন এই কথা বলছে কেন। আমাকে কেউ সাপোর্ট দেয়নি, না খলিলুর না কেউ। একজন আইজুদ্দিন মণ্ডল, বহরমপুর এখন পঞ্চায়েত সমিতির সভাপতি, তখন সেই সময় বহরমপুর ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন, পরবর্তীকালে চেঞ্জ হয়েছে, উনি উঠে দাঁড়িয়ে বলেছিল হুমায়ুন কবির যে কথাটা বলছে এই কথাটার আসল সত্যি ভিত্তি আছে, কারণ আমি ব্লক সভাপতি, আমার কোনো কমিটি নাই, আমার কোনো বুথ কমিটি নাই, সেই রকম কোনো জায়গায় নেই। আজকে এক হুমায়ুন কবিরের হুঁকে, বাংলায় হুঁক বলে, এমন হুঁক পেয়েছে যে যেখানে বারবার বলে সংশোধন করতে বলা হয়েছিল করা হয়নি, এখন সব মুসলিম নেতাদের কোঅর্ডিনেটর বানিয়ে দিচ্ছে রাতারাতি। ওখানে কোঅর্ডিনেটর তৈরি করে দিচ্ছে। কি কোঅর্ডিনেটর করবে? যত 2 নম্বরই করে টাকা তোলা আছে সেই টাকা কিছু দিয়ে মুসলিমদের মাথা কেনার চেষ্টা করছে। আমি মুসলিম জনতাকে বলবো যত খুশি কোঅর্ডিনেটররা টাকা দিলে টাকা নিয়ে নাও, তারপরে ভোটের সময় ভোটটার ঠিক জবাবটা দিতে হবে। এখন কোঅর্ডিনেটর, আগে যখন হুমায়ুন কবির বারবার বলেছিল তখন সেই কথার গুরুত্ব কেন দেওয়া হয়নি? তখন আইপ্যাক যা রিপোর্ট করেছে, আমি 2024 সালের নভেম্বর মাসে এই আইপ্যাকের বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে বলেছিলাম পরিষদীয় মিটিংয়ে 29 না 28 নভেম্বর 2024 নওশাদ আলী কক্ষে প্রায় 200 এমএলএদের সামনে দিদি বলেছিল প্যাক ফ্যাক কিছু রাখা হবে না, তোমরা এমএলএরা, তোমরা জেলার নেতারা, তোমরা ব্লকের নেতারা দল চালাবে। ঠিক 2 মাস পরে ভাইপুর রাগ বা গোসা ভাঙতে আবার উনি ওই কক্ষে বললেন প্যাক ফ্যাককে নিয়ে চলতে হবে। যিনি বললেন প্যাক ফ্যাক নিয়ে চলতে হবে না, তিনি আবার বলছেন প্যাককে নিয়ে চলতে হবে। এখন আবার কোঅর্ডিনেটর হয়েছে। তাহলে ওই জেলার নেতারা, অপূর্ব সরকার, নিয়ামত হাজিরা, ওনাকে জেলার মিটিং করার সাহস দেখাচ্ছে না। হুমায়ুন কবির যেহেতু 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গায় কন্টেস্ট করবে, 22 ডিসেম্বর ঘোষণা করেছে। এখন সেই বেলডাঙ্গাতে 17 তারিখে রোড শো করতে যাবে, তার পুলিশ প্রশাসন হেলিপ্যাড করছে। আমার কাছে এটাও খবর আছে যে উনি ওটাও যাবেন না। আমি বলেছি উনি যা লোক করবেন 19 তারিখে 48 ঘন্টার মধ্যে আমি তার ডবল লোক করে বুঝাবো যে সর্বভারতীয় নেতাকে বুথ স্তরের নেতা বানিয়ে দেবো। এখন ওটাও বোধহয় যাবে কিনার সন্দেহ আছে। আপনারা খবর নেন 17 তারিখের প্রোগ্রামও বাতিল হতে পারে সর্বভারতীয় নেতার।
আর যদি বাতিল না হয় আমি ওয়েলকাম জানাচ্ছি, করুন উনি, এবং উনি যা লোক নিয়ে করবে, আমরা ড্রোন ক্যামেরা রাখবো, আমাদের নিজস্ব ক্যামেরা রাখবো, হাজার লোক নিয়ে উনি রোড শো করছেন। আর আমি 19 তারিখে তার ডবল লোক নিয়ে সেই জায়গা থেকে রোড শো করবো। এটা আমার চ্যালেঞ্জ। এটা কোন জায়গায়? বেলডাঙ্গা 17 তারিখে, আপনারা খবর নেন। আমি আজকে আবার লেটেস্ট খবর পেয়ে, একদম সর্বভারতীয় নেতা তো অলরেডি জেলার নেতারা তাকে ব্লক লেভেলে নামিয়ে আনছে, এরপরে ওকে আমি বুথ লেভেলে নামিয়ে আনা করাবো। এর আগে তো বললাম না, জেলার লেভেলে একটা মিটিং বা এমএলএদের একটা কথা শুনতো না, এখন কোঅর্ডিনেটরদের কোঅর্ডিনেট করতে বলছে, করুক না, কত কোঅর্ডিনেট। মায়নদা, আপনি অভিষেকের কথা বলছেন, প্রধানমন্ত্রী আপনার পার্শ্ববর্তী জেলায় আসছেন, কি বলবেন? পার্শ্ববর্তী জেলা মানে মালদা? হ্যাঁ, জানি, তার আগে হুগলিতে আসছেন বোধহয় নাকি? হুগলি তার পরে পরে মালদা আসতেই পারেন। প্রধানমন্ত্রীরা তো 2021-এ ভোটের আগে ইসকি পার 200 পার বলেছিলেন, আর ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন। তখন স্মৃতি ইরানি মন্ত্রী ছিলেন, আরও দুটা কেন্দ্র ক্যাবিনেটের তাবড় নেতারা, অমিত শাহজি থেকে শুরু করে জেপি নাড্ডারা এসেছিল, আবার আসবে, এটা তো কোনো নিষেধ নেই। আর এ নিয়ে আমি কোনো কথা বলতেও চাই না। আমার নতুন পার্টি, আমি 1 ফেব্রুয়ারি ব্রিগেড করে আমি আগামী নির্বাচনে, আমি আগেও বলেছি আপনাদের, আবার বলছি, আমার সঙ্গে কেউ জোট সঙ্গে আসলে আমরা 294-তে কন্টেস্ট করব। সেটা কোন সিটে কার বেশি গুরুত্ব সেটা দিয়ে ঠিক করে 294-তেই লড়বো জোট সঙ্গে আসলে। আর যদি তা না আসে, 182টা প্রার্থী আমার রেডি আছে। আমি 10টা প্রার্থী ডিক্লেয়ার করেছি, বাকি 172টা প্রার্থী তৃণমূল কংগ্রেস যেদিন প্রার্থী তালিকা করবে তার 48 ঘন্টার মধ্যে আমার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা 182 জনের আমি একাই আমার জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে ডিক্লেয়ার করব। আপনি বারবার বলতেন যে আসাদুদ্দিন ঐশীর সঙ্গে কথা হয়ে গেছে, জোট হবে, নওশাদ সিদ্দিকীর লোকদের সঙ্গে কথা হয়ে গেছে, সেদিনকে দেখলাম আব্বাস সিদ্দিকীর বাড়িতে গেলেন, সাক্ষাৎ হলো না, তাহলে জোটটা আসলে কার সাথে হচ্ছে? আপনাকে তো 1 ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করতে হবে। আপনি বললেও উস্কালেও আমি আপনার কথার কোনো জবাব দেব না। আমি কার সাথে জোট করব, কি করব, আমি তো বলছি, আপনি 1 ফেব্রুয়ারি সবার আগে 12টার মধ্যে বড় করে লেন্থ ক্যামেরা লিগে ওখানে ওয়েট করবেন। ওখানে ডায়াসে কারা কারা উঠছে, কোন নেতা উঠছে, সেটা দেখলেই আপনি পেয়ে যাবেন আপনার ক্যামেরা বন্ধ। আপনার জোট সঙ্গী ব্রিগেডে উপস্থিত থাকবেন? যারা আমার জোট সঙ্গে হবে তারা তো 31শে জানুয়ারি লাস্ট টাইম দিয়েছি, তার আগে নিশ্চয়ই অভ্যন্তরে কথা হবে, একবার ছাড়া একাধিকবার হবে। যারা আমার সঙ্গে জোটবদ্ধভাবে ইলেকশন লড়বে তারা ব্রিগেডে থাকবে, আর যদি কেউ না আসে থাকবে না। আমি একাই ডেকেছি, আমি তো মিটিং অর্গানাইজ করেছি, আমি আমার লোক হবে না ফাঁকা যাবে, সেটা তখন আপনারা ফাঁকা মাঠের ছবি তুলে প্রচার করবেন, অসুবিধা কী আছে। ব্রিগেডের প্রস্তুতি আপনার কতটা? বিএডের প্রস্তুতি আমি এনওসি আজকেই পাওয়ার জন্য এসেছিলাম, হঠাৎ করে যে আধিকারিক দেবেন তিনি অসুস্থ, তিনি ছুটি নিয়েছেন। 16 তারিখে টাইম দিয়েছে, আমাকে একটা নোটিশ দিয়েছে, 16 তারিখে 1টার সময় আমাকে ওখানে ডেকেছেন, এই যাব আশা করছি। মানে পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, মাঠ পাওয়ার না, ওনাদের যা ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী এফিডেভিট যা কন্ডিশনাল সব কিছু জমা দিয়েছি। উনি নেই আজ, আমি 6 তারিখে জমা দিয়েছি, আজকে 13 তারিখে পাওয়ার কথা। তা ওনারা আজকের ডেটে একটা নোটিশ ইস্যু করে দিয়েছে আমাকে, আমার নামে, জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে যেটা চাওয়া হয়েছে। 16 তারিখে বেলা 1টার সময় ডেকেছেন, যদিও সেদিন জুম্মাবার, আমি আগেই চলে আসব, নামাজ পড়ে তারপর 1টার দিকে আমাদের অফিসে যাব। আরেকটা কথা উঠছে যে আপনার পার্টিতে কোনো রেজিস্টার্ডই হয়নি, কে বলছে? তৃণমূল বলছে। তৃণমূল কি বললো তার জবাব আমি দেবো না। রেজিস্টার হয়েছে কি হয়নি, কোন প্রতীকে লড়বো, নওশাদের কোন প্রতীকে লড়েছে, কার প্রতীকে লড়েছে, আমি কার প্রতীকে লড়বো, আমার রেজিস্টার হয়েছে না হয়নি তার ইলেকশন কমিশনের দেখার রাইট আছে। ওই তৃণমূলের পাগল ছাগলদের দেখার কোনো কথার কোনো জবাব আমি দেবো না।